একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা নির্বাচনী সরকারের মাধ্যমে সংস্কারটা করতে হবে। এখন যে তত্ত্বাবধায়ক সরকার আছে ওদের আসলে অনেক সীমাবদ্ধতার জায়গা আছে, যার কারণে ওনারা চাইলেও আসলে এত সংস্কার এত এত সংস্কার এত এত আমরা যে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আন্দোলন করেছি, যে গণতন্ত্র নিয়ে আন্দোলন করেছি, এটা নিয়ে আসলে ওরা সব বিষয় নিয়ে আসলে সংস্কার করা ওদের জন্য সো মাচ ডিফিকাল্ট। এই জন্য এই মুহূর্তে দরকার হচ্ছে একটা নির্বাচনী প্রক্রিয়া বা নির্বাচনটাকে শর্টকাট করে একটা নির্বাচন দেওয়া। যখন একটা নির্বাচিত সরকার ক্ষমতায় বসবে তখনই আসলে সংস্কারটা সম্ভব হবে, এছাড়া আসলে সংস্কার সম্ভব না। এই জন্য আমাদের উচিত খুব দ্রুত প্রক্রিয়ায় নির্বাচনটাকে দেওয়া। নির্বাচন হয়ে গেলে সংস্কার প্রক্রিয়াটা অটোমেটিকলি হয়ে যাবে। আচ্ছা, আপনি তো একজন সাংবাদিক আমরা জানি। জি। তো সেক্ষেত্রে বর্তমান গণমাধ্যম কি স্বাধীনভাবে তার কাজ করতে পারবে কি বা পারছে কিনা? আসলে এই বিষয়টা আসলে একটু ডিফিকাল্ট প্রশ্ন করে ফেলেছেন। যদিও আমরা অনেক সময় অনেক কথা সহজভাবে বলতে চাই, কিন্তু আসলে সহজভাবে বলা যায় না। গণমাধ্যমের যে বিষয়টা, গণমাধ্যমকে আসলে সবসময় যে কোনো সরকারে গণমাধ্যমকে আসলে একটু কোণঠাসা করার চেষ্টা করে, কিন্তু বর্তমানে যারা যে ইন্টারমিডিয়েট যে গভর্নমেন্ট আছে, আমি মনে করি যে এই 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 প্রক্রিয়ায় গণমাধ্যম আসলে খুব সহজভাবে কাজ করতে পারছে না। এই জন্যই আমাদের নির্বাচনী একটা সংস্কারের মাধ্যমে নির্বাচন হলে তখনই আসলে গণমাধ্যম তার সঠিক রূপ ফিরে পাবে। আচ্ছা, একটা পক্ষ তো বলতেছে যে নির্বাচন দিলেই আগের মতো আর হবে, একদল গেছে আরেকদল খাওয়ার জন্য প্রত্যেকে আছে, এই বিষয়ে আপনি কি বলছেন? আসলে এই বিষয়টা ব্যাখ্যা হচ্ছে ভিন্ন। যেমন আমরা একটা তাফসিরুল কোরআন মাহফিলে একজন ইসলামিক স্কলার বক্তব্য দিয়েছে, যেটা যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি। আসলে এখানে বিষয় হচ্ছে উনি কোনো দলকে আসলে মেনশন করেন নাই, তো সো এটাকে গায়ে মাখানোর মতো কিছু নাই। আমাদের বিষয় হচ্ছে ভুল থেকে নিজেকে শুধরাই নেওয়া। যে ভুলগুলো বিগত ফ্যাসিস্ট সরকার করেছে, যেমন প্রত্যেকটা সেক্টরে লুট করেছে, টেন্ডারবাজি করেছে, চাঁদাবাজি করেছে, ফুটপাত দখল করেছে, কিন্তু বর্তমানে দেখেন এগুলো অনেকাংশে কমে গিয়েছে। আমি মনে করি যে বর্তমান যে সরকার আসবে তারাও এই বিষয়ের উপরে খুব জোর দেবে। এবং আসলে একটা কথা আপনাকে বলতে চাই, কিছু কিছু বিশৃঙ্খলা বা কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটবে, এটা স্বাভাবিক বিষয়। এটাকে কিভাবে ওভারকাম করা যায়, যারা রাজনৈতিক বিশ্লেষক আছে তারা এই বিষয়ে সবচেয়ে বেশি সোচ্চার হবে এবং জোরালো ভূমিকা রাখবে আমি মনে করি। এবং চাঁদাবাজি যারা করে, টেন্ডারবাজি যারা করে, যারা ফুটপাত দখল করে, এরা কিন্তু কোনো দলীয় লোক না বা কোনো দলের ব্যানারে না। এরা হচ্ছে একটা শ্রেণী যারা চাঁদাবাজ, টেন্ডারবাজ, বিভিন্ন সন্ত্রাসী, বিভিন্ন ভাই, বিভিন্ন শ্রেণী গোষ্ঠীকে নিয়ে কথা বলে। হ্যাঁ, তো সো এরা কিন্তু বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি খুব সোচ্চারভাবে খুব জোরালোভাবে বলেছে যে যেখানে কোনো চাঁদাবাজি হবে, টেন্ডারবাজি হবে, বিএনপির নাম বিক্রি করবে, তাদেরকে আইনের হাতে সোপর্দ করার জন্য বলছে। তো সো এই বিষয়টা ক্লিয়ার। বিএনপি গণমানুষের দল, এটা একটা গণতান্ত্রিক দল। বিএনপির যে চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনার গণতন্ত্রের জন্য 17 বছর উনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, জেল খেটেছেন। এবং আরেকটা বিষয় আপনাকে বলতে চাই যে 2 কোটি টাকা একটা চ্যারিটি ফাউন্ডেশনের, ওই টাকাটা ব্যাংকে জমা ছিল, যেই টাকা 2 কোটি থেকে 7 কোটি হয়েছে। ঠুনকু একটা মামলায় ওনাকে কারাবন্দী করা হয়েছে, ওনাকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু আল্লাহর অশেষ রহমত, মানুষের দোয়া, আপামর জনসাধারণের দোয়ায় উনি আজকে যে সম্মান পেয়েছে। আজকে দেখেন স্বৈরাচার কিন্তু পালিয়েছে, কিন্তু এই গণতন্ত্রের যে মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ ওনাকে যে সম্মান দিয়েছে, কাতারের থেকে স্পেশাল বিমানে ওনাকে আপনার লন্ডনে নিয়ে গিয়েছে, এখন চিকিৎসা চলছে। আশা করি উনি সুস্থ শরীরে আবার আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই বর্তমান সরকার যে 100 পণ্যের দাম বৃদ্ধি করেছে আমরা যখন জানতে পারছি, আর বিশেষ করে 100 টাকা মোবাইলে রিচার্জ করলে 80 টাকা নাকি 80 পয়সা, সরি
15 টাকা 80% কি তার অ্যাকাউন্টে মানে যাচ্ছে কর হিসেবে, এই বিষয়ে আপনি কত মানে বলবেন একজন আসলে দেখেন, আমরা হচ্ছে মিডল ক্লাস মানুষ, এটা আমাদের জন্য একটু বার্ডেন হয়ে যায়, কিন্তু বাস্তবতাও আমাদেরকে মেনে নিতে হবে। বাস্তবতা হচ্ছে এই যে এই স্বৈরাচার এই ফ্যাসিস্ট 17 বছরে কিছুই রাখে নাই। আপনার প্রত্যেকটা সেক্টরে এমন লুট করেছে, এমন অর্থ পাচার করেছে। আজকে দেখেন আমাদের অর্থনৈতিক যে বাজার, আমাদের অর্থনৈতিকটা কিন্তু খুব দেউলিয়া, আমাদের অর্থনীতিটা কিন্তু অনেক মন্দা। এটা হচ্ছে আপনার আমার দেশের টাকার মান, আমার দেশের অর্থনীতিটাকে ডেভেলপ করার জন্য সরকার স্বল্প সময়ের জন্য সিদ্ধান্তটা নিয়েছে। আমরা আশা করি যে সরকার এই বিষয়টাকে বিবেচনা করে সহনীয় পর্যায়ে নিয়ে আসবে, যাতে করে এই দেশের মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, আমাদের মতন যারা মিডল ক্লাস মানুষ, আমরা যাতে কোনো রকম জীবন বাঁচিয়ে চলতে পারি। এই বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আমরা আশা করি। আমি সারাবার বলতে কি যে সরকার আর ঢাকা শহরের বাড়িওয়ালা প্রায় সেম, কিছু হলেই তারা সবকিছু দাম বাড়ায় দেয়, যখন বাড়িওয়ালা কিছু হলেই প্রতি বছর ভাড়ার দাম বাড়ায়, এটা কেন বলছেন? আসলে শোনেন, বিষয়টা হচ্ছে যে বাড়ি ভাড়ার একটা আইন আছে, এখন এই আইন আছে কিন্তু আইনটার প্রয়োগ নেই। কারণ একটা বাড়ি ভাড়ার কিন্তু সিস্টেম আছে, একটা সিস্টেমেটিক ওয়েতে আমাদেরকে আগাইতে হবে। যেমন অনেক বাড়িওয়ালা আছে, সবাই কিন্তু এক না, অনেক বাড়িওয়ালা আছে অনেকেই মানবিক। যেমন করোনাকালীন সময় দেখেন, আমরা দেখেছি, পত্রিকায় দেখেছি, অনেক বাড়িওয়ালা কিন্তু ভাড়া নেয় নাই, অনেক বাড়িওয়ালা তার ভাড়াটিয়াদের প্রতি সহনশীল হয়েছে, তাদেরকে সহযোগিতা করেছে। কিছু কিছু বাড়িওয়ালা আছে যারা আসলে কোনো কিছু হলেই আসলে বাসা ভাড়া বাড়াই দিচ্ছে, তারপরে আপনার পানির বিল বাড়াচ্ছে, বা অনেক কিছু আছে, সার্ভিস চার্জ বাড়াচ্ছে। হ্যাঁ, এরকম অনেক নজির আছে, যেমন আমরা নিজেরাও মনে করেন যে ভাড়া দিয়ে থাকি। তবে এই বিষয়টা আমি মনে করি যে বাড়ি ভাড়ার যে অধ্যাদেশ আছে, বাড়ি ভাড়ার যে আইন আছে, এই আইনটাকে সঠিকভাবে ইউটিলাইজ করে সরকার এটাকেও গুরুত্ব দেওয়া উচিত। ধন্যবাদ। আপনার